নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল থেকে এরকম সংকেতই আসছিল যে আজকের মার্কেটও খুব খারাপ পারফর্ম করবে। সেরকমই খারাপ পারফরমেন্স আজকের দিনে আমাদের এই নিফটি ফিফটি এটা দেখিয়ে দিয়েছে। এই অল্প কিছুদিন আগেই আমরা এই অল টাইম হাই লাগিয়েছিলাম প্রায় 26,300-র উপরে দেখতে পাচ্ছেন, এবং সেইখান থেকে এই কয়েকদিনেই প্রায় 3,000 পয়েন্টেরও বেশি আমাদের এই যে নিফটি ফিফটি এটা পড়ে গেছে। এই 26,300 ছিল, আজকে দেখতে পাচ্ছেন এই 23,151-তে বন্ধ হয়েছে। এবং যদি এক বছরেরও চার্টগুলি দেখতে পাচ্ছেন, এভাবে যদি আর কয়েকদিন পড়তে থাকে তাহলে এই যে নিফটি ফিফটি ইন্ডেক্স রয়েছে এটা কিন্তু এই 52 উইকের যে লো রয়েছে তার কাছাকাছি পৌঁছে যেতে পারে। এবং যেভাবে মার্কেটের গতিবিধি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এই যুদ্ধ না থামলে আমাদের এই যে নিফটি ফিফটি রয়েছে এটা কিন্তু 22,000-এর যে লেভেল সেটাকেও টাচ করতে পারে। আর আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ লেভেল ছিল 23,200, সেটার নিচে আজকে ক্লোজ দিয়েছে। তো এটা কিন্তু খুবই একটা নেগেটিভ ব্যাপার। তারই সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এখানে আজকের দিনে দেখতে পাচ্ছেন প্রায় 1,500 পয়েন্টের কাছাকাছি পতন দেখা গেছে। এবং যদি সেন্সেক্স এর একটু লম্বা চার্ট দেখি, এই সেন্সেক্স দেখতে পাচ্ছেন এই 85,000-এর উপরে অল টাইম হাই লাগিয়ে দিয়েছিল। সেইখান থেকেই সেন্সেক্স যেটা একটা বড় ইন্ডেক্স এটা 10,000 পয়েন্ট নিচে পড়ে গেছে। আর বিভিন্ন ইন্ডেক্সেস গুলো নিফটি নেক্সট ফিফটি 2.61% পড়েছে, নিফটি ব্যাংক পড়েছে 2.5%, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 2%, মিড ক্যাপ পড়ে গেছে 2.64%। তারপরে 100, 200, 500 এইগুলোর মধ্যেও কিন্তু সব বড় বড় কোম্পানি থাকে দেখতে পাচ্ছেন, এগুলো 2.16% থেকে 2.3% পর্যন্ত পড়েছে। আর মিড ক্যাপ স্মল ক্যাপ এগুলোরও হাল আজকে খারাপ হয়েছে। এই মিড ক্যাপ 50 2.5% এবং এই মিড ক্যাপ 100 এটা 2.65% পড়েছে। আর এখানে স্মল ক্যাপ, এই স্মল ক্যাপ যে 100 রয়েছে এটা 2.5%, আর এই স্মল ক্যাপ 50 এটা পড়ে গেছে 2.42%। আর এরকম খারাপ সিচুয়েশনে এই স্মল ক্যাপ যে কোম্পানিগুলো রয়েছে সেইগুলোতে যে পতন সেগুলো একটু বেশিই হয়, এবং সেরকমটা দেখাও যাচ্ছে এইখানে। আর এতদিন মার্কেট করলেও এই যে মার্কেট ব্রেথ সেটা খুব একটা খারাপ হচ্ছিল না, কিন্তু আজকের দিনে এই যে মার্কেট ব্রেথ সেটা খুবই খারাপ হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন আজকে 3,315 খানা যে স্টক যেগুলো এনএসসি তে ট্রেড হয়েছে তাদের মধ্যে 2644 খানা লাল নিশানে বন্ধ হয়েছে, এবং সেখানে বাড়া শেয়ারের সংখ্যা মাত্র 578 খানা। মানে একটা বাড়া শেয়ারের সামনে প্রায় 5 খানা পড়া শেয়ার আমরা দেখতে পাচ্ছি। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, প্রতিটা সেক্টরই পড়েছে, এমনকি যে সেক্টরের সঙ্গে এই যুদ্ধের কোনো সম্পর্ক নেই সেগুলো পড়ছে। যদি আমরা এফএমসিজির কথা বলি, এর সঙ্গে যুদ্ধের কিন্তু কোনো সম্পর্ক নেই, তো যতই যুদ্ধ লাগুক আপনি এই যে খাবার দাবার সেটা কিন্তু কিনে খাবেনই, তবুও দেখতে পাচ্ছেন এইগুলো পড়ে গেছে। তার সঙ্গে সঙ্গে যদি বলি ফার্মা, এরও সেরকম বড় কোনো যুদ্ধের সঙ্গে সম্পর্ক নেই, এটা 1.90% পড়েছে। যদি বাকি ইন্ডেক্স গুলো দেখি, নিফটি অটো এর সঙ্গে তো যোগাযোগ আছে, এই বাইরের দেশে অনেক গাড়ি সাপ্লাই করা হয়ে থাকে, 3.60% পড়েছে। আর শুধু আজকে নয়, এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই যে নিফটি অটো এটা ক্রমাগতই খারাপ পারফরমেন্স দেখাচ্ছে। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই ব্যাংকের সঙ্গেও কিন্তু সেরকম যুদ্ধের সম্পর্ক নেই, দেখতে পাচ্ছেন 1.90% পড়েছে। তারপরে আইটি 1.72% ডাউন, মিডিয়া 3.56% পড়েছে, মেটাল পড়েছে 4.82%, ফার্মা 1.90% পড়েছে। এই পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক 3.72% এবং 2.10% পড়েছে। আর এই যে নিফটি রিয়ালটি এটা পড়ে গেছে 1.35%। এইখানে এই যে মিডিয়া সেক্টর রয়েছে এর সঙ্গেও কিন্তু যুদ্ধের সরাসরি সম্পর্ক নেই, এটাও দেখতে পাচ্ছেন 3.5% পড়ে গেছে। মানে কোন সেক্টরই আজকের দিনে এই পতনের হাত থেকে বাঁচেনি। এবং যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, তো এখানে আপনারা বলবেন এই ড্যাক্স, ফুটসি, ক্যাক 40 এইগুলো কিভাবে পজিটিভে ট্রেড করছে। যেমনটা দেখতে পাচ্ছেন ড্যাক্স এটা 0.24% বাড়া, তারপরে ফুটসি 100 এটা 0.17% বাড়া, ক্যাক 40ও বেড়েছে 0.02%, এই ইউরো স্টক্স এটা 0.29% বাড়া। তো এটা বলে দিই, আমাদের ইন্ডিয়ান মার্কেট যখন চলছিল তখন কিন্তু এই যে ইন্ডেক্স গুলো এগুলো খারাপ পারফর্ম করছিল, সেগুলো আপনাকে পরে দেখাচ্ছি। তারপরে চলুন এশিয়ান মার্কেট গুলো দেখে নিই। এখানে জাপানের মার্কেট দেখতে পাচ্ছেন নিক্কেই এটা 1.16% ডাউন হয়েছে। তারপরে সাংহাই দেখতে পাচ্ছেন এটাও প্রায় 1%-এর কাছাকাছি পড়া। এই হ্যাংসেং এটাও প্রায় 1% ডাউন হয়েছে, এবং এই কোসপি এটাও এই 2% ডাউন। দেখতে পাচ্ছেন বেশিরভাগই যে ইন্ডেক্স রয়েছে সেগুলো লাল নিশানে বন্ধ হয়েছে, এবং যেগুলো চলছে সেগুলো এখন লাল নিশানে ট্রেড করছে। আর গতকাল আমরা দেখতেই পেয়েছিলাম এই আমেরিকান যে ডাউ জোন্স রয়েছে এটা প্রায় 1.5% ডাউন হয়েছিল। তার সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট এটাও 1.77% পড়া ছিল। আর আজকের দিনের যদি কথা বলি, এই ডাউ জোন্সের ফিউচার্স যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেট চলাকালীন ট্রেড করছিল, দেখতে পাচ্ছিলেন এটা ক্রমাগত নিচের দিকে পড়ছিল, কিন্তু তারপরে আমাদের মার্কেট বন্ধ হওয়ার পর আস্তে আস্তে রিকভারি দেখাতে শুরু করে। সেরকমই প্যাটার্ন এই যে নাসডাকের ফিউচার্স রয়েছে এতেও দেখতে পাচ্ছেন, পড়ে গিয়েছিল সেখান থেকে শেষে আস্তে আস্তে রিকভারি দেখাচ্ছে। এবং এর আগে যে ইউরোপিয়ান মার্কেটগুলোর কথা বলছিলাম, এই ড্যাক্স যেটা দেখতে পাচ্ছেন এখন রিকভার করে পজিটিভে ট্রেড করছে,
এটাতেই বেশিরভাগ সময়টুকুই লালে ট্রেড করেছে। এই তো শেষের দিকে কিছু সময় পজিটিভে এসেছে এবং এই ফুটসি 100 এখানেও দেখতে পাচ্ছেন সেম প্যাটার্ন, এটাও এই লালে চলছিল, সেখান থেকে আস্তে আস্তে এই সবুজে উঠেছে। মানে আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এগুলোতে কিছুটা রিকভারি দেখা গেছে। আর এই গ্লোবাল মার্কেট তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মার্কেট এগুলো পড়ার কারণ কি? যেমন গতকাল আমরা দেখতে পেয়েছিলাম এই ইরানের যে নতুন সুপ্রিম লিডার মুস্তাফা খামেনি, তিনি এই সুপ্রিম লিডার হওয়ার পরে এই প্রথম তার যে বক্তব্য সেটা সামনে রেখেছেন। যদিও তিনি লাইভে আসেননি, তার লেখা বক্তব্য একজন নিউজ অ্যাঙ্কার টিভিতে উপস্থাপনা করেছেন এবং এর পরেই মূলত খারাপ জিনিসগুলো তৈরি হয়। তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো মার্কেটের জন্য অ্যাকচুয়ালি খারাপ। মানে তিনি এই যে যুদ্ধ সেটা চালিয়ে যাবেন বলেছেন, তার সঙ্গে সঙ্গে এই যে স্টেট অফ হরমুজ সেটাকে বন্ধ রাখবেন বলেছেন। তারপরে এই আমেরিকা ইসরায়েল এদের তরফ থেকে ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন, পাল্টা আঘাতের কথাও বলেছেন। সব কিছুই কিন্তু মার্কেটের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনেও এই যে যুদ্ধ সেটা কিছুটা বেড়েছে। আজকের দিনে ইরান তারা এই ইউএস ইসরায়েল এদের যে বেস রয়েছে সেখানে ভালো পরিমাণে অ্যাটাক করেছে। মানে এই যে মুস্তাফা খামেনি তিনি যে শুধুমাত্র কথার কথা বলেছেন এমনটা নয়, আজকের দিনে প্রকৃতভাবে এই যে যুদ্ধ সেটা বেড়েছে আর এই ইরানের দিক থেকে অ্যাটাক হয়েছে। আর উল্টো দিকে ইউএস ইসরায়েল এরা তো বসে থাকবে না, এরাও দেখতে পাচ্ছেন এই যে তেহরান রয়েছে মানে ইরানের রাজধানী, তারপরে বিভিন্ন স্ট্রাইক করেছে এবং তার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তিনি আজকে একটা বড় থ্রেটও দিয়েছেন। দেখতে পাচ্ছেন ওয়াচ হোয়াট হ্যাপেন্স টু দিস রিডান্ট স্কামব্যাগস টুডে। মানে তিনি এটাই বলছেন এই যে মুস্তাফা খামেনি তার জন্য খুবই খারাপ একটা দিন হতে চলেছে। এবং সব থেকে যে বড় ব্যাপার আমরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই যে উইকেন্ড সেখানে প্রবেশ করেছি এবং এই যে যুদ্ধের বেশিরভাগ গুরুত্বপূর্ণ দিনগুলো সেগুলো কিন্তু আমরা এই উইকেন্ডে দেখেছি। এই যে যুদ্ধ সেগুলো এই উইকেন্ডেই শুরু হয়েছিল, তার সঙ্গে সঙ্গে এই যুদ্ধের যে তীব্রতা সেগুলো কিন্তু এই উইকেন্ডের সময় বাড়ে এবং মার্কেট সেটাকে অনুমান করে চলছে যে হয়তোবা এই উইকেন্ডে আরো বড় কিছু হতে পারে এবং তার আগে প্যানিক সেলিংও দেখা গেছে। আর এই ইরান তারা তো তাদের দিক থেকে বলছে স্টেট অফ হরমুজ সেটাকে বন্ধ করে রাখবে এবং এরকম ক্লেমও তারা করেছে যদি তারা এই স্টেট অফ হরমুজ এটা দীর্ঘদিন বন্ধ রাখতে পারে তাহলে আমাদের জন্য সব থেকে চিন্তার যে বিষয় সেটা হচ্ছে ক্রুড অয়েল, সেটাই $200 পৌঁছে যেতে পারে পার ব্যারেল। এবং আজকের দিনে বেশিরভাগ সময়টুকুই এই যে ব্রেন্ট ক্রুড রয়েছে এটাই 100-র উপরে ট্রেড করছিল, এখন তো কিছুটা পরে এই 100-র নিচে রয়েছে, তবুও দেখতে পাচ্ছেন 100-র কাছাকাছি বলতে পারেন। তবে আমাদের ইন্ডিয়ার জন্য কিছু স্বস্তির ব্যাপার সেটা হচ্ছে এই রাশিয়া তাদের দিক থেকে আমাদের ইন্ডিয়াতে এই যে তেল সেটা সাপ্লাই করছে। এই ইন্ডিয়া দেখতে পাচ্ছেন এই 30 মিলিয়ন ব্যারেল যে তেল সেটা কিনছে, যদিও এই রাশিয়ার থেকে বর্তমানে মার্কেট প্রাইসের থেকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, তবু এই যে সাপ্লাই সেটা তো আসছে, এখান থেকে কিন্তু সেরকম বড় চিন্তার ব্যাপার নয়। একটু দাম বেশি দিয়ে হলেও আমরা কিন্তু কিনতে পারবো। কিন্তু যদি এই এলপিজির কথা বলি, এর যে প্রোডাকশন সেটা কিন্তু সীমিত, সেই কারণে আপনি বেশি দাম দিয়েও এই যে গ্যাস সেটা কিনতে পারবেন না। বহু জায়গাতেই গ্যাস নিয়ে যে প্রবলেম সেটা দেখা যাচ্ছে, এই যে শর্টেজ সেটা দেখা যাচ্ছে। এই বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই এইখানে যে হোটেল সেখানে প্রবলেম দেখা যাচ্ছে। যদি এই শুধুমাত্র মুম্বাইয়ের হোটেলস এর কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন প্রায় 40% হোটেলস তারা তাদের যে সার্ভিস সেগুলো শাটডাউন করে দিয়েছে অথবা তাদের কিছু সার্ভিস সেগুলো কমিয়ে দিয়েছে, কার্ড সার্ভিসেস। তার সঙ্গে সঙ্গে এই কোচি এইখানে দেখতে পাচ্ছেন প্রায় 100-র বেশি হোটেল এগুলো বন্ধ রয়েছে এলপিজি শর্টেজের কারণে। যদি আমাদের ইন্ডিয়ার কথা বলি, আমাদের যে পরিমাণে এলপিজির প্রয়োজন হয় তার 40% আমরা এই ইন্ডিয়ার মধ্যেই তৈরি করে নিতে পারি। দেখতে পাচ্ছেন প্রডিউসড ডোমেস্টিক্যালি, যার মধ্যে 20% এটাই গুজরাটেই তৈরি হয়, কিন্তু বাকি যে 60% সেগুলো আমরা বিদেশ থেকে আমদানি করি এবং বিদেশ থেকে যে 60% আমরা আমদানি করি তার 90%ই আসে এই হরমুজ প্রণালী দিয়ে। তো বুঝতে পারছেন এই বলতে গেলে প্রায় 55%-এর কাছাকাছি যে এলপিজি সাপ্লাই সেটায় ব্যাঘাত ঘটছে এবং তারই যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে। এবং আমাদের ইন্ডিয়াতে যে 40% এই এলপিজি প্রডিউস করা হয় সেইখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোডাকশন সেটা কিছুটা বাড়ানো হয়েছে, এই 25% বাড়ানো হয়েছে। কিন্তু যতই বাড়ানো হোক না কেন, যদি না ফুল 100% মানে যতটা আমাদের ইন্ডিয়াতে দরকার তার পুরোপুরি সাপ্লাই পাওয়া যায়, তাহলে কিন্তু এই যে ক্রাইসিস সেটা দীর্ঘ সময় ধরেই চলবে। এবং এই সময় অনেকে কি করছেন, এই গ্যাসের ব্ল্যাক মার্কেটিংও করছেন, মানে শর্টেজ তৈরি করার চেষ্টাও করছেন। তো সেই ব্যাপারে মোদিজি তিনি ওয়ার্নিংও দিয়েছেন এই ব্ল্যাক মার্কেটার্সদের। আর বিভিন্ন যে সেক্টর রয়েছে সেখানে গ্যাসের সাপ্লাই এগুলো কাট করে দেওয়া হয়েছে। এখানে এই যে ফার্টিলাইজার্স প্ল্যান্ট সেখানে দেখতে পাচ্ছেন এই যে গ্যাসের সাপ্লাই সেটা কমিয়ে 70% করা হয়েছে। মানে ধরুন আজকে 100% গ্যাস যেত, সেই পুরোটা কিন্তু যাবে না, 30% কাট করে দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই ইন্ডাস্ট্রিয়াল যে কনজিউমার রয়েছে যারা এই ন্যাশনাল গ্যাস গ্রিডের মাধ্যমে কানেক্টেড রয়েছে, তারা এই যে অ্যাভারেজ কনজাম্পশন তার 80% গ্যাস পাবে। তার সঙ্গে সঙ্গে এই যে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন রয়েছে সেখানকার যে কোম্পানিগুলো তাদেরকে কিন্তু বলা হয়েছে এই 80% সাপ্লাই করতে। এবং বিভিন্ন যে পেট্রোলিয়াম রিফাইনারি রয়েছে সেখানেও এই গ্যাসের প্রচুর ব্যবহার করা হয়, সেখানেও দেখতে পাচ্ছেন এটা কাট করে 65% করে দেওয়া হয়েছে। মানে এই যে শর্টেজ সেটা কিন্তু পরিষ্কার ভাবেই বোঝা যাচ্ছে। আর এই শর্টেজের জন্য কি হচ্ছে, মানুষের গ্যাসের যে বিকল্পগুলো রয়েছে সেদিকে ঝুঁকেছেন, যেমন এই ইন্ডাকশন কুকার রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইন্ডাকশন কেটলি, এগুলোর দিকে মানুষের এখন নজর যাচ্ছে। এবং সেই সংক্রান্ত যদি কিছু কোম্পানি দেখি, যেমনটা দেখতে পাচ্ছেন স্টোভ ক্রাফট, এটা দেখুন গত 5 দিনে প্রায় 28 থেকে 30% বেড়েছে এবং আজকের দিনেও বাড়া ছিল। যদি
যদিও পরে মার্কেটের প্রেসারে আস্তে আস্তে নিচের দিকে নেমে এসেছে। আরো কিছু কোম্পানি রয়েছে যেমন টিটিকে প্রেস্টিজ, এটাও দেখতে পাচ্ছেন আজকে অনেকটাই টপে ছিল, প্রায় 600-র কাছাকাছি চলে গিয়েছিল, আজকের হাই 609, এটাও এই টপ থেকে অনেকটা পড়ে গেছে। এবং যদি 5 দিনের কথা বলি, এতেও দেখতে পাচ্ছেন খুব ভালো একটা র্যালি আমরা দেখতে পেয়েছি, এটাও প্রায় 30%-এর কাছাকাছি বেড়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে বাটারফ্লাই গান্ধী মাটি অ্যাপ্লায়েন্সেস এই কোম্পানিটা রয়েছে, এখানেও যদি দেখেন এই 5 দিনে ভালো একটা তেজি দেখতে পাওয়া গেছে। তো বুঝতে পারছেন এই যে মার্কেট, এটা পুরোপুরি একটা বিজনেস, যে বিজনেস যখন ভালো পারফর্ম করবে তাতে তখন র্যালি আসবে। তবে তার মানে এই নয় যে এই কোম্পানিগুলো কিনে আপনি আপনার পোর্টফোলিওতে রেখে দিলেন। যদি কোম্পানির ফাইন্যান্সিয়াল তার সঙ্গে সঙ্গে ব্যালেন্স শিট এগুলো ভালো মনে হয় কিনতে পারেন, কিন্তু যদি শুধুমাত্র এই তেজি দেখে আপনি কিনতে যান তাহলে কিন্তু এখানে ফেঁসে যাবেন। কি কারণে বলছি, কারণ শুধুমাত্র এখন এলপিজির ক্রাইসিস দেখা যাচ্ছে বলে এই স্টকগুলোতে কিন্তু এরকম র্যালি এসেছে। হঠাৎ করে ধরুন এই হরমুজ প্রণালীর যে ব্যাপারটা সেটা ক্লিয়ার হয়ে গেল, সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল, তখন কিন্তু এই কোম্পানিগুলো থেকে হাই রিটার্ন আশা করাটা বোকামি হবে। মানে এটাই বলতে চাইছি, শুধুমাত্র এই র্যালি দেখে কোনো কোম্পানিতে যাবেন না, কোম্পানির বিজনেস দেখুন। তো যখন প্রাথমিক পর্যায়ে এই গ্যাস শর্টেজ দেখা যাচ্ছিল, তখন যদি আপনি বুঝে সুঝে এখানে টাকা লাগাতে পারতেন, এইখান থেকে এই অল্প দিনে কিছু রিটার্ন হয়তো কামাতে পারতেন। কিন্তু এই সময় দেখতে পাচ্ছেন এই টপ লেভেল থেকে কিন্তু আস্তে আস্তে পড়ছে। এরপরে এই যুদ্ধ যদি হঠাৎ করে থেমে যায় তাহলে কিন্তু এই স্টকগুলো আবার পড়ে যাবে। আর এই এলপিজি শর্টেজের জন্য দেখতে পাচ্ছেন এই কুকটপস তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক যে কেটেলস রয়েছে তাদের যে সেলস সেগুলো বিরাট বেড়ে গেছে। এই ভাইজাগের একজন সব ওনার তিনি কি বলছেন যে দিনে তারা এই 2 থেকে 3খানা এই যে ইন্ডাকশন কুকটপ এটা বিক্রি করছিলেন, কিন্তু সেখান থেকে এই যে সংখ্যা সেটা হঠাৎ করে বেড়ে গেছে। এখন দিনে 100-রও বেশি এই যে ইন্ডাকশন কুকটপস এগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আর অ্যাকচুয়ালি যদি দেখেন এই যে ইন্ডাকশন কুকটপ রয়েছে এখানে হয়তো কিছু সমস্যা রয়েছে, এই কারেন্ট চলে গেলে আপনি এখানে রান্না করতে পারবেন না, তার সঙ্গে সঙ্গে এইখানে আপনি আপনার ইচ্ছা মতো এই আগুনের পরিমাণ কমাতে বাড়াতে পারবেন না, কিন্তু এইখানে যে খরচ সেটা কিন্তু অ্যাকচুয়ালি কমই হয় এই এলপিজি গ্যাসের তুলনায়। আর এই কারণে এই কোম্পানিগুলোতে ভালো তেজি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই খবরও শোনা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই গভর্নমেন্ট তারা রেশনে এই যে কেরোসিন সেটাও কিন্তু অ্যালোকেট করতে চলেছে। গভর্নমেন্ট অ্যালোকেট 40,000 কিলোলিটার টু স্টেটস অ্যামিড এনার্জি ক্রাঞ্চেস। এই রেশনে বর্তমানে এই যে কেরোসিন সেটাও পাওয়া যেতে পারে। এরপরে চলুন টপ গেনার এবং লুসার গুলো দেখে নিই। অনেক কোম্পানি খারাপ পারফর্ম করেছে। কেপিআর মিলস এটা গতকাল টপ গেনার লিস্টে ছিল, এটা প্রায় 6.5% ডাউন হয়েছে। তারপরে পিজি ইলেকট্রোপ্লাস্ট যেটা এই সময় ভালো পারফর্ম করার দরকার সেটা খারাপ পারফর্ম করে দিয়েছে, দেখতে পাচ্ছেন 5.52% পড়েছে। অ্যাকচুয়ালি এখন গরম বাড়বে, এই গরমকাল যে করতে চলেছে সেই সময় এই কোম্পানিগুলো ভালো পারফর্ম করার কথা, কিন্তু ম্যানেজমেন্টের কিছু বক্তব্যের পরে স্টক পড়েছে। এই ম্যানেজমেন্ট কি বলছে দেখতে পাচ্ছেন, ম্যানেজমেন্ট এটাই বলছে এই গ্যাস শর্টেজের কারণে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর যে গাইডেন্স তারা দিয়েছিল সেখানে কিছুটা খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে। তো বুঝতে পারছেন এই মিডিল ইস্টে যুদ্ধ শুরু হয়েছে ইউএস ইসরায়েল ইরানের মধ্যে, তার যে ইম্প্যাক্ট সেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে যে এসি ফ্রিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো রয়েছে তাদের উপরেও পড়ছে। তারপরে এলএনটি এই কোম্পানির তো মিডিল ইস্টে বড় ব্যবসা রয়েছে, কোম্পানির যা অর্ডার বুক তার 50% এই মিডিল ইস্ট থেকেই রয়েছে। সেই কারণে দেখতে পাচ্ছেন যবে থেকে যুদ্ধ শুরু হয়েছে ভালো পরিমাণে পড়েছে। তবে এই কোম্পানিগুলোতে হঠাৎ করে এরকম বড় পতন কিন্তু দেখতে পাওয়া যায় না। তো এই ধরনের যে লার্জ ক্যাপ কোম্পানিগুলো রয়েছে, আপনি যদি লার্জ ক্যাপ স্টকে ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু এই ধরনের কোম্পানিগুলোকে এখন স্টাডি করতে পারেন। তারপরে আদানি টোটাল গ্যাস একটা ভালো পরিমাণে রিটার্ন তৈরি করে দেওয়ার পরে আজকে কিছুটা প্রফিট বুকিং এসেছে, 6.25% ডাউন হয়েছে। তারপরে ক্রাফটম্যান অটোমেশন 9.61% পড়া। সিএড লিমিটেড এটা টায়ার রিলেটেড কোম্পানি, এই ক্রুড অয়েলের দাম বাড়ছে, মানে এই টায়ারের যে কাঁচামাল তার দাম বাড়ছে, 9%-এর উপরে পড়ে গেছে। তারপরে ন্যালকো এটাও পড়ে গেছে 5.55%, কারণ এই যুদ্ধের সময় কি হয় এই যে অ্যালুমিনিয়ামের সাপ্লাই সেখানে কিন্তু ডিসরাপশন দেখা যায়। তারপরে পিসিবিএল কেমিক্যাল এই কেমিক্যাল সংক্রান্ত কোম্পানি, এই কেমিক্যালেও এই যে ক্রুড অয়েল সেটা ব্যবহার হয়, দেখতে পাচ্ছেন এই স্টকও প্রায় 6%-এর উপরে প্রেসার দেখা গেছে। তারপরে যদি বাড়া শেয়ার গুলো দেখি, আজকে কিন্তু আইটি সেক্টর থেকে এই কোম্পানিটা ভালো পারফর্ম করে দিয়েছে। এই এলএনটি টেকনোলজি প্রায় 11% বেড়ে গেছে। তারপরে অ্যাগমেসোলার 6.24% বেড়েছে। চোলামণ্ডলম ফাইন্যান্সিয়াল এটা 4%-এর উপরে বাড়া। তারপরে মুথুট ফাইন্যান্স এটা 2.62% বেড়েছে। তারপরে আইএফসিআই এটা 6.25% বাড়া। তারপরে সিনজিন ইন্টারন্যাশনাল এটা 4%-এর উপরে বেড়েছে। আর এরপর যদি নিফটি ফিফটির মধ্যে দেখি, দেখতে পাচ্ছেন আজকে নিফটি ফিফটির হাল এই গত কয়েকদিনের মধ্যে সব থেকে খারাপ হয়েছে। মাত্র 3খানা কোম্পানি আজকে সবুজে বন্ধ হয়েছে এবং 47টা কোম্পানি লালে বন্ধ হয়ে গেছে। আর চলুন দেখে নিই কোন 3টে সবুজে বন্ধ হয়েছে এবং এই পড়া শেয়ারগুলোর মধ্যে কোনগুলো সব থেকে বেশি পড়েছে। এই টপ যে গেনার গুলো রয়েছে দেখতে পাচ্ছেন টাটা কনজিউমার 2.29% বেড়েছে, এটা কিন্তু এফএমসিজি সেক্টর থেকে বিলং করা একটা কোম্পানি। তারপরে হিন্দুস্তান ইউনিলিভার এটাও দেখতে পাচ্ছেন এফএমসিজি কোম্পানি 1.17% বেড়েছে। তারপরে ভারতী এয়ারটেল এটা একদম সামান্য বাড়া 0.09%। তো এই ধরনের যে কোম্পানিগুলো তাদের উপরে কিন্তু যুদ্ধের সেরকম ইম্প্যাক্ট পড়েনি। আর যদি টপ লুজার গুলো দেখি, সব থেকে বেশি কে পড়েছে এই এলএনটি পড়েছে 7.38%,
তারপরে মেটাল সেক্টর থেকে কিছু কোম্পানি বিলং করছে, এই হিন্ডালকো 6.07%, টাটা স্টিল 5.41%, তারপরে জিএসডব্লিউ স্টিল এটা পড়েছে 4.49%, এবং এর পরের যে কোম্পানিটা পড়েছে সেটা হচ্ছে গ্রাসিম ইন্ডাস্ট্রি, এটাই 3.86% পড়েছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, এর পরের ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।